ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযান চালাতে কয়েকটি বিকল্প পরিকল্পনা তৈরি করেছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সুরক্ষা দেয়া, সামরিক ইউনিটগুলোর ওপর সরাসরি হামলা চালানো এবং দেশটির তেল ক্ষেত্রগুলো দখলের পরিকল্পনাও রয়েছে। ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। অন্যদিকে বেলেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেন, ভেনেজুয়েলার সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। এছাড়া মেক্সিকোর অভ্যন্তরে আমেরিকার সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়টি প্রত্যাখ্যান করলেন প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলে সন্দেহজনক মাদকবাহী নৌযানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে আমেরিকার সামরিক বাহিনীর ডজনেরও বেশি হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে। হামলায় নিহতরা মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল বা আমেরিকার জন্য হুমকি সৃষ্টি করেছিল এমন কোনো প্রমাণ জনসমক্ষে প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পক্ষে যুক্তি দেখাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা মাদক চোরাকারবারীদের ওপর হামলা বাড়ানো এবং দেশটির তেল ক্ষেত্র দখল করার জন্য চাপ দিচ্ছেন। একাধিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনওয়াইটি জানিয়েছে, ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের জন্য বেশ কিছু কৌশলও তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়ে পরস্পর বিরোধী ইঙ্গিত দিয়েছেন। একদিকে তিনি যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন, অন্যদিকে মাদুরোকে হুমকিও দিয়েছেন। রবিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরোর দিন ফুরিয়ে আসছে। অন্যদিকে COP30 জলবায়ু সম্মেলনের প্রাক্কালে বেলেমে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা জানিয়েছেন, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোর জোট সেলেক শীর্ষ সম্মেলনে ভেনেজুয়েলার সমস্যা এবং ক্যারিবিয়ান সাগরে আমেরিকার সামরিক বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে আলোচনা করবেন। ভেনেজুয়েলার সমস্যাকে একটি রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করে লুলা বলেন, এর সমাধানও রাজনৈতিকভাবেই হওয়া উচিত। ব্রাজিলের প্রেসিডেন্ট আরও জানান, সম্প্রতি কুয়ালালামপুরে বৈঠকে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন, ল্যাটিন আমেরিকা শান্তির অঞ্চল, যুদ্ধের নয়। এদিকে ট্রাম্প প্রশাসন মেক্সিকোর ভেতরে ঢুকে সামরিক অভিযানের পরিকল্পনা করছে এমন সংবাদও প্রকাশ করেছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। এটি ঘটবে না। আমরা আমেরিকার সরকারের সাথে একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তি নিয়ে কয়েক মাস ধরে কাজ করেছি এবং স্টেট সেক্রেটারি যখন এখানে এসেছিলেন তখন এই বিষয়ে আমরা একমত হয়েছি। চুক্তির মূলনীতিগুলো হলো আমাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান এবং পারস্পরিক সহযোগিতা। আমরা এই কাঠামো মেনেই কাজ করব। সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশারের পতনের পর হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালিয়ে যায়। টানা 18 মাস ধরে অবরোধের পর গত 26 অক্টোবর আল-ফাশার দখল করে দেশটির আধাসামরিক বিদ্রোহী বাহিনী RSF। জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থী সংস্থা IOM জানিয়েছে, শহর পতনের পর থেকে অন্তত 71,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দারফুরে এর আগেও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে RSF উত্তর দারফুরের রাজধানী দখলের পর তা বেড়েছে কয়েক গুণ। সর্বশেষ আল-ফাশার থেকে পালিয়ে আসা মানুষগুলো এখন আশ্রয় নিচ্ছে নিকটবর্তী তাইওয়ালা শহরের জনাকীর্ণ ক্যাম্পগুলোতে। সেই সময়ের বিভাষিকা এখনও তাড়িয়ে বেড়ায় বাস্তুচ্যুত রাশিদা ইব্রাহিম আলীকে। আমরা যখন আল-ফাশার ছেড়ে আসি তখনও চারপাশে তীব্র লড়াই চলছিল। আমরা পশ্চিম দিকে দৌড়াতে শুরু করি, একসময় দিক হারিয়ে ফেলি, এরপর জীবন বাঁচাতে অজানা গন্তব্যে ছুটতে শুরু করি। রাজধানী ঘিরে RSF এর অভিযানের পর বাস্তুচ্যুতরা রাস্তায় অনেক মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখেন, যাদের দাফন করার মতো কেউ ছিল না। বাস্তুচ্যুত জাহরা মোহাম্মদ বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে কেউ তাদের দাফন করতেও পারছে না। সুদান সরকার বলছে অন্তত 2000 মানুষকে হত্যা করেছে RSF। র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF বাহিনী শুধু শহর দখল নয়, নাগরিকদের সম্পদ লুট করেছে বলেও অভিযোগ বাস্তুচ্যুতদের।
পালিয়ে আসা মানুষদের পথে পথে ডাকাতের উৎপাতও সহ্য করতে হয়। বাস্তুচ্যুত ফাউজিয়া হাসান বলেন, তারা মানুষকে মারধর করে এবং অর্থ হাতিয়ে নেয়। আমার এক ছেলে সৈনিক, সেও আল-ফাশারে শহীদ হয়েছে। আরেক ছেলের বুকে এবং চোখে আঘাত লেগেছে। আমরা ভয়াবহ দুর্ভোগ দেখেছি। গোলাগুলিতে সেখানে প্রতিদিন অন্তত 30 থেকে 40 জন মানুষ মারা যায়। রাস্তায় ডাকাতরা মানুষকে মারধর করে এবং অর্থ ছিনিয়ে নেয়, যা পায় তাই চুরি করে, এমনকি একটি কম্বলও। ক্যাম্পগুলোতে খাদ্য, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকটে ভুগছেন বাস্তুচ্যুতরা। অনাহার, ম্যালেরিয়া, রক্ত স্বল্পতা সহ পুষ্টিহীনতায় বহু মানুষ মারা যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী তাওইলার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গত মার্চে যেখানে 2,30,000 ছিল, সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 6,50,000-এ। আল-ফাশার পতনের পর যেখানে আরও বাস্তুচ্যুতরা আসছেন, যা ভয়াবহ সংকট তৈরি করবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। অভ্যন্তরীণ গোষ্ঠীগত সশস্ত্র দলগুলো নিরস্ত্রীকরণ করতে চায় ইরাক। দেশটির প্রধানমন্ত্রী সিয়া আল সুদানি বলেছেন, দেশের সব অস্ত্র এখন থেকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকবে। তবে লক্ষ্য অর্জনে আমেরিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশন প্রত্যাহারকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সোমবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আমাকে ইরাকের মাটিতে 86টি দেশের উপস্থিতির পেছনে একটি যুক্তি বলুন। এই জোটটি 2014 সালে গঠন হয়েছিল, কিন্তু ইরাক এখন একটি সার্বভৌম স্থিতিশীল রাষ্ট্র যেখানে বিদেশি বিনিয়োগ রয়েছে। আইসিসের সন্ত্রাসবাদ মোকাবিলায় আর কোনো আন্তর্জাতিক জোট নেই। আমরা সেই মিশনের অবসান ঘটিয়ে দ্বিপাক্ষিক নিরাপত্তা সম্পর্ক স্থাপনের দিকে এগিয়ে যাচ্ছি। ইরাক ও সিরিয়ায় আইসিসের হুমকি মোকাবেলায় 2014 ইন্টারন্যাশনাল কোয়ালিশন গঠন করে ওয়াশিংটন। চুক্তি অনুযায়ী 2016 সালের সেপ্টেম্বরে ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। পাশাপাশি বাগদাদকে সব ধরনের সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য সবার আগে বিদেশি সেনা প্রত্যাহারকে শর্ত হিসেবে উল্লেখ করেছেন সিয়া আল সুদানি। তার মতে কেউ কেউ বিদেশি সেনা উপস্থিতিকে দখলদারিত্ব মনে করে। দখলদারিত্ব বা অবৈধ অস্তিত্বের প্রকাশ থাকবে এমন যে কোনো উপস্থিতির অবসান ঘটানোর জন্য রাজনৈতিক ঐকমত্য রয়েছে ইরাকের। তাই আন্তর্জাতিক মিশন শেষ হয়ে গেলে রাষ্ট্রীয় কাঠামোর বাইরে আর কারো কাছে অস্ত্র রাখার কোনো কারণ থাকবে না। এ সময় সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য দুটি বিকল্প তুলে ধরেন সিয়া আল সুদানি। তিনি বলেন, অস্ত্র প্রত্যাহারের পর তারা সরকারি প্রতিষ্ঠানে যোগ দিতে পারবে অথবা বৈধ উপায়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে। ইরাকের নিরাপত্তা স্থিতিশীলতার উদাহরণ দিতে গিয়ে তিনি জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগের কথা উল্লেখ করেন। ফ্রান্সের টোটাল এবং আমেরিকান এক্সন মোবিল ও শেভরনের মতো বড় বড় কোম্পানিগুলো ইরাকে আসছে। এতে স্পষ্ট যে ইরাকে একটি স্থিতিশীল পরিবেশ এবং স্পষ্ট রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, যেখানে বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি স্বচ্ছ সরকারি নীতি রয়েছে। আমরা অংশীদারত্বের উপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছি, যেখানে কোনো আধিপত্য থাকবে না। দেশ জুড়ে বিদ্যুৎ সমস্যা দূর করতে 24,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রকল্প গ্রহণের কথা জানান ইরাকের প্রধানমন্ত্রী। এছাড়া 2027 সালের মধ্যে গ্যাস আমদানি বন্ধ করে ইরাক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলেও ঘোষণা দেন তিনি। জাতীয় অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী 11 নভেম্বরের নির্বাচনে পুনরায় সরকার গঠনের আশা প্রকাশ করেন সিয়া আল সুদানি। لإكمال المسيرة وتشكيل حكومة لنكمل ما بدأته هذه الحكومة. ইরান সমর্থিত মিলিশিয়াদের নিরস্ত্রীকরণ নিয়ে ইরাক জটিল ভারসাম্য রক্ষা করছে। একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে ইরানের প্রভাব। এই দুই শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখাই সরকারের বড় চ্যালেঞ্জ। গাজায় জ্বালানি সংকটের কারণে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের এখন শেষ ভরসা মাটির চুলা। খান ইউনিসের বাসিন্দা বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ান মরিয়ম আওয়াদ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মাটির চুলায় সেকে রুটি তৈরি করেন। তার স্বামী আবু বাসেম আগুন জ্বালাতে বিভিন্ন আবর্জনা পুড়িয়ে সহায়তা করেন। 63 বছর বয়সী আলশাতি ক্যাম্পের বাসিন্দা মরিয়ম জানান, গ্যাস পাওয়া গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। যুদ্ধ পরবর্তী পরিস্থিতি কিছুটা বদলালেও যুদ্ধ এখনো চলছে। আমরা খাবার পাচ্ছি না, দুর্ভিক্ষ তৈরি হয়েছে। যদি গ্যাস সরবরাহ থাকতো, মানুষ চুলায় রান্না করে বাচ্চাদের সঙ্গে খাবার খেতে পারত। 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার বেশিরভাগ স্থানে সংঘর্ষ কমে এসেছে।
এতে হাজারো প্যালেস্টিনিয়ান ফিরে এসেছেন নিজেদের বাড়ির ধ্বংসস্তূপে। ইসরায়েল শহরগুলো থেকে সেনা প্রত্যাহার করেছে এবং আরও বেশি পরিমাণে ত্রাণ ঢুকতে দেয়া হয়েছে। তবে এখনও কাটেনি আতঙ্ক। যুদ্ধবিরতির পর বেশ কয়েকবার নানা অজুহাতে গাজায় হামলা করেছে ইসরায়েল। যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হবে এমনটা প্রত্যাশা করেন মরিয়মের স্বামী আবু বাসেম আওয়াত। যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা আশা করি যুদ্ধ শেষ হবে, মানুষ স্বাভাবিক জীবনে ফিরবে। কিন্তু প্রতিদিনই তো বোমা পড়ছে, মানুষ শহীদ হচ্ছে। কবে শেষ হবে এই যুদ্ধ? হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী 10 থেকে 31 অক্টোবরের মধ্যে মোট 3203টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, চুক্তি অনুযায়ী প্রতিদিন 600টি ট্রাক প্রবেশ করার কথা থাকলেও বাণিজ্যিক ও ত্রাণ মিলিয়ে দৈনিক গড়ে মাত্র 145টি ট্রাকই ঢুকেছে। এর মধ্যে 50টি ছিল জ্বালানি বহনকারী ট্রাক। অর্থাৎ গাজায় এখন পর্যন্ত পৌঁছানো সাহায্য চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণের মাত্র 24%। ইসরায়েল জানিয়েছে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে এবং হামাস এখনও জিম্মিদের দেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেনি। ইসরায়েলি সরকারের এক মুখপাত্র বলেন, তারা প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে, কিন্তু হামাস নিজের জনগণের জন্য নির্ধারিত মানবিক সাহায্য ব্যাহত করে তাদের প্রকৃত চরিত্র দেখাচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।